নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আজ সাত সকালে জীবনের প্রথম রাজনৈতিক সভায় যোগ দিতে শিলিগুড়ি পৌঁছে গেলেন সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতিরা বিভিন্ন সময় সক্রিয় রাজনীতিতে এসেছেন। এটা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে নতুন কিছু নয়। যেমন রাম মন্দির মামলায় ঐতিহাসিক রায় দেবার পরেই সুপ্রিম কোর্টের বিচারপতির পদ থেকে অব্যাহতি নিয়ে রঞ্জন গগৈ এখন বিজেপির রাজ্যসভার সাংসদ। ঠিক তেমন ভাবেই এ রাজ্যে বিভিন্ন দুর্নীতির ইস্যুতে একের পর এক বৈপ্লবিক বার্তা দিয়ে সাধারণ মানুষ তথা আন্দোলনকারীদের কাছে দেবতুল্য হয়ে ওঠার পর আচমকাই বিচার ব্যবস্থা থেকে অব্যাহতি নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন এ রাজ্যের একজন প্রথম সারির বিজেপি কর্মী। সম্ভবত ভোটের ময়দানেও তাকে দেখা যাবে অধিকারীদের গড় বলে চিহ্নিত তমলুক লোকসভা আসন থেকে পদ্ম শিবিরের প্রার্থী হিসেবে। মহান বিচারপতি এখন পরিণত হয়েছেন সমালোচিত একজন মানুষ হিসেবে। আর এখন চ্যানেলে চ্যানেলে নিজের সাফাই গাইতে যাওয়া অভিজিৎ গাঙ্গুলিকে বাগডোগরা বিমানবন্দরে স্বাভাবিকভাবেই মুখর হতে দেখা গেল রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। বিচারপতির আসরে বসে যে কাজটি তিনি করতেন আইনের বেড়াজালে থেকে, সেটাই এবার মুড়ে গেল রাজনীতির ঠোঙায়। জানালেন বিচারপতি থাকাকালীনই নাকি তার মনে হয়েছিল এই রাজ্যে দ্রুত ৩৫৬ ধারা প্রয়োগের কথা। সাংঘাতিক খারাপ অবস্থা, এই রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই। পুলিশ দেখছেন সাধারণ মানুষকে কিভাবে হ্যারাস করছে এবং সেটা ওপর মহলের নির্দেশে করছে। সাংবাদিকদের কিভাবে হ্যারাস করছে সেটা ওপর মহলের নির্দেশে করছে। এটাকে কি আইন শৃঙ্খলা বলে? তারা মানুষের রোষ, সাধারণ মানুষের যে ক্ষোভ, সেটাকে সামলাতে পারছে না। সাংবাদিকরা সেটা তুলে ধরছেন, সাংবাদিকদের অ্যাটাক করছে। এটা তার চূড়ান্ত অগণতান্ত্রিক অবস্থা। এটা আর বেশি দিন চলতে পারে না। আমার কালকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিলেন যে রাষ্ট্রপতি শাসনের 356-এর মতো পরিস্থিতি আছে কি না। আমি ক্লিয়ারলি বলেছি হ্যাঁ আছে, 356 করা দরকার। সন্দেশখালীতে কী হলো? মা বোনদের ওপর অত্যাচারের মুখ্যমন্ত্রী একদিনও যাননি। সেই এলাকার যিনি এমপি সেদিনের তিনি একদিন যাননি, তাই তো? একদম তাই না? গান বাজনা করছিলেন। হ্যাঁ, গান বাজনা করছিলেন। এটা কি আপনার কি মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ? গোল্লা পাবেন আমার হাতে, গোল্লা, বিগ জিরো। 24-এর নির্বাচনে কত সিট পেতে পারে বিজেপি? সেটা আমি ওটা সেফোলজিস্ট হিসাব করবেন, আমি সেই দায়িত্বে নেই। বাংলায় কেমন পেতে পারে? 42-এ? সেটাই বলছি, 42-এ বাংলার কথাটাই বলছি। আমি বলতে পারবো না, এটা সেফোলজিস্টরা হিসাব করে বলবেন, আপনারা তখন বুঝে নেবেন। আপনাদেরই তো সেফোলজিস্ট তো আপনাদেরই থাকে। এটা কেমন হতে পারে আর ফল কেমন হতে পারে? আমার ধারণা নির্বাচন যদি অবাধ হয় এবং রিগিংটাকে যদি আটকানো যায়, তাহলে অসম্ভব ভালো রেজাল্ট হবে। তৃণমূল এমনকি মুছেও যেতে পারে। তমলুকে আপনার নামে তমলুকে আমি জানাচ্ছি কিনা এখনও তা ঠিক নেই। যখন আমার দল আমাকে বলবে যে এই জায়গায় গিয়ে তোমায় দাঁড়াতে হবে বা তোমায় দাঁড়াতে হবে না, তুমি অন্য কাজ করো, যা বলবে সেই অনুযায়ী কাজ করো। রাজ্যের হয়ে প্রধানমন্ত্রীর কাছে কিছু বলার রয়েছে না, সে সুযোগ বা পরিসর তো পাওয়া যাবে না। যদি পাওয়া যায় তাহলে আমি নিশ্চয়ই বলবো। হ্যাঁ, মনে রেখেছি, কিন্তু সেটা তাকেই বলবো, যেহেতু এটা একটা 1:1 কমিউনিকেশন যদি হয়, যদি সম্ভব হয়, কি বলেন, সম্ভব, তাই না? সেটা ঠিক আছে। উত্তরবঙ্গ আগাগোড়াই বঞ্চিত হচ্ছে বিভিন্ন দিক থেকে। হ্যাঁ, তো উত্তরবঙ্গকে নিয়ে কি আপনি কিছু ভাববেন? নিশ্চয়ই। উত্তরবঙ্গের অনেক উন্নয়নের বাকি আছে, অনেক। আশ্চর্যের কথা জানেন, আমি লাস্ট যখন সার্কিট বেঞ্চে এসেছিলাম, আমি দেখেছিলাম একটা এতে আমার কাছে একটা মামলা এলো, তাদের ওখানে কোনোদিন জল ছিল না। হ্যাঁ, শেফদুল্লা গ্রাম। আমি অর্ডার করে একেবারে বাধ্য করেছিলাম জল দিতে, এবং 30শে জানুয়ারির মধ্যে জল এসে গেছে সেখানে। তো কোর্টকে বাধ্য করতে হবে কেন? এটা তো প্রশাসনের কাজ। অনেক গ্রাম এখানে রয়েছে, তারা কিন্তু জল পাচ্ছে না। কেন পাবে না? আমার প্রশ্ন তো সেটাই। তাহলে মুখ্যমন্ত্রী গোল্লা পাবেন না তার দপ্তরকে দিয়ে কাজ করে, তার সরকারকে দিয়ে কাজ না করাতে পারার জন্য? শিলিগুড়ি থেকে নিতেশ রায়ের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।